আচ্ছা, আমরা আমাদের চারপাশের এই জগৎটাকে ঠিক কিভাবে দেখি, কিভাবে বোঝার চেষ্টা করি? ধরুন কোনো একটা ঘটনা, আমরা কি সেটার ভেতরের একদম ইউনিক গল্পটা খুঁজি, নাকি সবকিছুর পিছনে যে একটা কমন নিয়ম বা প্যাটার্ন কাজ করে সেটা বের করার চেষ্টা করি? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, তাই না? জ্ঞানের জগতে এই দুটো ভাবনা থেকেই কিন্তু দুটো আলাদা পথের শুরু। আর আজ আমরা ঠিক সেই দুটো পথ নিয়েই কথা বলবো, ইডিওগ্রাফিক আর নোমোথেটিক। তো প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে? যখন আমরা কোনো কিছুকে বুঝতে যাই, আমাদের ফোকাসটা ঠিক কোথায় থাকে? সেটার একদম নিজস্ব, স্বতন্ত্র, স্পেশাল দিকটার উপর, নাকি আমরা খুঁজি একটা জেনারেল রুল, একটা ইউনিভার্সাল ল, যা দিয়ে ওই রকম সব ঘটনাকেই ব্যাখ্যা করা যাবে? এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে মূল জায়গা। ব্যাপারটা অনেকটা এরকম। একদিকে আছে প্রত্যেকটা ঘটনার, প্রত্যেকটা জায়গার নিজস্ব গল্প, একদম আলাদা, ইউনিক। আর অন্যদিকে আছে সেই চেষ্টা যা সব কিছুর মধ্যে একটা সাধারণ যোগসূত্র, একটা সার্বজনীন নিয়ম খুঁজে বের করতে চায়। জ্ঞানের এই দুই ধরনের দৃষ্টিভঙ্গি, এই দুটো দর্শন নিয়ে আমাদের আজকের এই জার্নি। তো চলুন প্রথম রাস্তাটা ধরে হাঁটা যাক, ইডিওগ্রাফিক অ্যাপ্রোচ। নামটা একটু কঠিন শোনালেও কনসেপ্টটা কিন্তু বেশ সহজ। এর পুরো ফোকাসটাই হলো কোনো কিছুর বিশেষত্ব বা ইউনিকনেসকে বোঝা। আচ্ছা, ইডিওগ্রাফিক শব্দটা কোত্থেকে এলো জানেন? এটা এসেছে একটা গ্রিক শব্দ ইডিওস থেকে। ইডিওস মানে হলো নিজের বা ব্যক্তিগত। মানে নামটা শুনলেই এর কাজটা বোঝা যায়। এর মূল লক্ষ্যই হলো কোনো একটা নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্যকে তুলে ধরা। এই অ্যাপ্রোচটা বিশ্বাস করে যে পৃথিবীর প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা ঘটনা একে অপরের থেকে একদম আলাদা, একেবারে ইউনিক। তো ইডিওগ্রাফিক অ্যাপ্রোচের লক্ষ্য কিন্তু কোনো জেনারেল রুল বা ফর্মুলা তৈরি করা নয়, একদমই না। এর কাজ হলো একটা নির্দিষ্ট জায়গা বা ঘটনার ডিটেইলড বর্ণনা দেওয়া। ঠিক এই কারণেই দেখবেন ইতিহাস বা রিজনাল জিওগ্রাফির মতো সাবজেক্টগুলোতে এর ব্যবহার খুব বেশি। আর এটা কাজ করে ইন্ডাকটিভ বা আরোহী পদ্ধতিতে। মানে মানে হলো এটা অনেকগুলো ছোট ছোট স্পেসিফিক পর্যবেক্ষণকে এক জায়গায় করে একটা বড় চিত্র বা বর্ণনা তৈরি করে। বেশ, ইডিওগ্রাফিক তো বোঝা গেল। এবার চলুন কয়েনের ঠিক উল্টো পিঠটা দেখা যাক, যেটাকে বলা হয় নোমোথেটিক অ্যাপ্রোচ। এটার কাজ কিন্তু ঠিক উল্টো। এটা খোঁজে জেনারেল প্রিন্সিপাল বা ইউনিভার্সাল ল। এই নোমোথেটিক শব্দটাও এসেছে গ্রিক থেকে, নোমোস শব্দটা থেকে, যার মানে হল আইন বা ল। সোজা কথায় নামের মধ্যেই এর পরিচয়। এর উদ্দেশ্য একদম পরিষ্কার, সার্বজনীন আইন বা সূত্র খুঁজে বের করা। এই অ্যাপ্রোচটা মনে করে যে যা কিছুই ঘটছে তার পেছনে কোনো না কোনো নিয়ম বা প্যাটার্ন অবশ্যই আছে, আর সেই নিয়মটাকেই খুঁজে বের করা হলো আসল কাজ। নোমোথেটিক অ্যাপ্রোচটা অনেকটা ফিজিক্সের মতো কাজ করে বলতে পারেন। এর মেইন টার্গেট হলো সায়েন্টিফিক ল বা মডেল তৈরি করা। আর এর জন্য এটা ব্যবহার করে কোয়ান্টিটেটিভ ডেটা, মানে সংখ্যা বা পরিসংখ্যান। এই পদ্ধতিটা হলো ডিডাকটিভ বা অবরোহী। অর্থাৎ এটা প্রথমে একটা জেনারেল থিওরি বা হাইপোথিসিস দাঁড় করায়, তারপর বিভিন্ন ডেটা দিয়ে সেটাকে টেস্ট করে দেখে যে থিওরিটা ঠিক কিনা। তো এই যে দুটো আলাদা অ্যাপ্রোচ, একটা ইউনিক গল্প খোঁজে আর একটা জেনারেল নিয়ম খোঁজে, একসময় এই দুটো নিয়ে জিওগ্রাফি বা ভূগোলের জগতে রীতিমতো একটা ঝড় উঠেছিল। মানে ২০ শতকের মাঝামাঝি সময়ে একটা বড়সড় ডিবেট শুরু হয়। জিওগ্রাফির ফিউচার কি হবে? এটা কি ইডিওগ্রাফিক হবে নাকি নোমোথেটিক? এটা ছিল একটা ইন্টেলেকচুয়াল ক্ল্যাশ। আর এই বিতর্কের একেবারে কেন্দ্রে ছিলেন দুজন হেভিওয়েট জিওগ্রাফার। একদিকে রিচার্ড হার্টসন, তিনি ছিলেন ট্র্যাডিশনাল বর্ণনামূলক ভূগোলের সাপোর্টার। আর অন্যদিকে ফ্রেড কে শাফার, তিনি চাইতেন ভূগোলকে একটা সলিড ল মেকিং সায়েন্স হিসেবে প্রতিষ্ঠা করতে। হার্টসনের যুক্তিটা ছিল বেশ সোজা সাপটা। তিনি বলতেন ভূগোলের আসল শক্তি হল এর বর্ণনামূলক ক্ষমতা। প্রত্যেকটা অঞ্চল ইউনিক, তার নিজস্ব চরিত্র আছে, আর একজন ভূগোলবিদের প্রধান কাজই হল সেই ইউনিকনেসের কারণ আর বৈশিষ্ট্য খুঁজে বের করা। তার মতে ভূগোল আসলে একটা ইডিওগ্রাফিক সায়েন্স। কিন্তু ফ্রেড কে শেফার এই ধারণাকে একেবারে উড়িয়ে দিলেন। তার মতে শুধু বর্ণনা দিয়ে চললে ভূগোল কোনোদিনও একটা সত্যিকারের বিজ্ঞান হতে পারবে না। একটা সাবজেক্টকে যদি সায়েন্স হতে হয়, তাহলে তাকে অবশ্যই ইউনিভার্সাল ল বা থিওরি তৈরি করতে হবে, যা দিয়ে বিভিন্ন প্যাটার্নকে ব্যাখ্যা করা যায়। সোজা কথায় তিনি একটা
নোমোথেটিক ভূগোলের পক্ষে ছিলেন। তো এই যে এত বড় একটা ডিবেট, এটা শুনে মনে হতেই পারে যে এই দুটো অ্যাপ্রোচ বুঝি একেবারে সাপে নেউলের সম্পর্ক, একটা আরেকটার শত্রু। কিন্তু আসল সত্যিটা হলো এরা আসলে শত্রু নয়, বরং পার্টনার, একে অপরকে ছাড়া অচল। তাহলে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, কোনটা বেটার, হার্টসনের বর্ণনামূলক অ্যাপ্রোচ নাকি শেফারের ল মেকিং অ্যাপ্রোচ? কোনটাকে বেছে নেওয়া উচিত? আর এখানেই আসল টুইস্ট। আধুনিক চিন্তাভাবনা বলছে প্রশ্নটাই আসলে ভুল, কারণ এদের মধ্যে কোনো একটাকে বেছে নেওয়ার দরকারই নেই। জ্ঞান অর্জনের জন্য দুটোই লাগে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই বিতর্কের যিনি প্রধান চরিত্র ছিলেন, ইডিওগ্রাফিক অ্যাপ্রোচের সবচেয়ে বড় সাপোর্টার, সেই রিচার্ড হার্টশন, তিনিও কিন্তু পরে স্বীকার করেছিলেন যে এই দুটোর মধ্যে কোনো দেয়াল তোলা সম্ভব না। তার মতে বিজ্ঞানের প্রত্যেকটা ব্রাঞ্চেই এই দুটো অ্যাপ্রোচ একসাথে হাত ধরাধরি করে চলে। আসলে যে কোনো সায়েন্টিফিক ডিসকাভারি একটা সাইকেলের মতো কাজ করে, যেখানে দুটো অ্যাপ্রোচেরই দরকার হয়। চলুন সাইকেলটা একটু দেখি। প্রথমে কি হয়? বর্ণনা। এডিওগ্রাফিক অ্যাপ্রোচ দিয়ে একটা নির্দিষ্ট ঘটনাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়। তারপর সেই বর্ণনাগুলো থেকে প্যাটার্ন বা মিল খোঁজা হয়। যেই প্যাটার্নটা পাওয়া গেল সেটার উপর ভিত্তি করে একটা জেনারেল ল বা থিওরি তৈরি করা হয়। এই হলো নোমোথেটিক পার্ট। কিন্তু এখানেই শেষ না। এরপর সেই লটাকে আবার নতুন কোনো ঘটনার উপর অ্যাপ্লাই করে টেস্ট করা হয়, যা আমাদের আবার নতুন বর্ণনার দিকে নিয়ে যায়। এভাবেই সাইকেলটা চলতে থাকে। যদি আরও সহজ করে বলি, তাহলে ইডিওগ্রাফিক অ্যাপ্রোচ হল কাঁচামাল সাপ্লায়ারের মতো। এটা আমাদের হাতে গভীর ডিটেলড তথ্য তুলে দেয়। আর নোমোথেটিক অ্যাপ্রোচ হল একজন আর্কিটেক্টের মতো, যে ওই কাঁচামাল দিয়ে একটা সুন্দর কাঠামো বা মডেল তৈরি করে। বুঝতেই পারছেন, একটাকে ছাড়া আরেকটা একেবারেই অচল। শেষ পর্যন্ত ব্যাপারটা এসে দাঁড়ায় দৃষ্টিভঙ্গির উপর। আমরা যখন পৃথিবীকে দেখি, তখন কি প্রত্যেকটা জিনিসের ইউনিক গল্পটার দিকে টানি, নাকি সবকিছুর আড়ালে লুকিয়ে থাকা কমন সিস্টেমটা খুঁজি? আসলে সত্যিটা হলো, পুরো ছবিটা দেখতে গেলে আমাদের দুটো লেন্সই দরকার। কখনো দরকার হয় বিশেষ গল্পের জন্য, আবার কখনো দরকার হয় সার্বজনীন সূত্রের জন্য।